ইজি বাংলা প্রথম পত্রের পক্ষ থেকে আমি সাকিব তো চলে আসতেছি, তার কারণ আপনি জানেন দুইটা সৃজনশীল আপনি পড়েও ফেলছেন। এইবার 3 নাম্বার সৃজনশীলের আলাপে আমরা ছিলাম বন্দনা কবিতার নবম দশম শ্রেণীর একটা আলোচনাতে। এইবার আসেন, বন্দনা কবিতা আমি যেভাবে অলওয়েজ পড়ে ওই স্টাইলেই পড়াবো স্যার, যে প্রথমে আমি উদ্দীপকটা পড়বো, দেন কবিতার মূল ভাব ওর সাথে মিলাবো কোন জায়গাটা মিলে, দেন প্রশ্ন পড়ে আমি আমার মতো করে উত্তর দিব। আমি আবারও বলতেছি স্যার, আমি কিন্তু কখনোই পুরো প্রশ্ন, নমুনা প্রশ্ন পুরোপুরি রিডিং আমি পড়ি না। তার কারণ আমি একটা আইডিয়া দিব, এখান থেকে আপনি একটা আইডিয়া নেবেন এবং নিজের চিন্তা তিনটা মিলায় লিখলেই কিন্তু উত্তরটা যথার্থ হবে। শুধুমাত্র এইটাকে হুবহু কপি করলে কিন্তু জিনিসটা ভালো দাঁড়াবে না। বুঝতে পারছেন স্যারেরা? তো আসেন আমরা কথা না বলি, আমরা শুরু করে দিই উদ্দীপকটা আসলে কি। আসেন, বন্দনা কবিতা কি ছিল স্যার? প্রশংসা নিয়ে। এখানে বাবা মার প্রশংসা করা হয়েছে, শিক্ষকদের প্রশংসা করা হয়েছে এবং গুরুজন যারা এলাকাবাসী ওদেরও প্রশংসা করা হয়েছে। দেখি উদ্দীপকে কি বলা হচ্ছে। এই যে কবিতাটাই, কবিতাটার আসল নাম হচ্ছে শিক্ষা গুরুর মর্যাদা। বাচ্চা আলমগীর বা আওরঙ্গজেবের ছেলে তার শিক্ষককে প্রপার রেসপেক্ট দিছেন কিনা এই নিয়ে কবিতা। মানে গল্পটা এরকম, বাচ্চা আলমগীর একদিন দেখেন যে শিক্ষক দাঁড়ায় আছেন এবং তার পায়ে তার ছেলে, বাচ্চার ছেলে পানি ঢালতেছে শিক্ষকের পায়ে, মানে অজু করা দিচ্ছে আর কি। তো বাচ্চা আলমগীর তারা ডাকলেন যে কি ব্যাপার, তোমার পায়ে আমার ছেলে পানি ঢালতেছে কেন? শিক্ষক ভাবলেন যে বাচ্চার ছেলে শিক্ষকের পায়ে পানি ঢালছে, এটা মনে হয় খুব খারাপ কিছু হয়ে গেছে, সে ক্ষমা টমা চাইলেন আর কি। তার রিপ্লাই বাচ্চা বলল, না, পানি ঢালছে বলে আমি রাগ করি নাই, আমি রাগ করছি তার কারণ, এই কারণটা এই উদ্দীপকে দেওয়া। বাচ্চা কহেন, সেদিন প্রভাতে দেখিলাম আমি দাঁড়ায় তফাতে, আমি দূর থেকে দাঁড়ায় সেদিন সকালে দেখলাম কি, নিজ হাতে যবে চরণ আপনি করেন প্রক্ষালন। প্রক্ষালন মানে তার ঘষা মাজা, স্যার নিজ হাত দিয়ে আপনি আপনার নিজের পা ঘষে ঘষে ধুচ্ছিলেন, ওদের সময় ধুই না ওরকম করে ধুচ্ছে আর কি। পুত্র আমার জল ঢালি, পুত্র আমার জল ঢালি শুধু ভিজাইছে ও চরণ, আমার ছেলে খালি পানি ঢালে পাটাই খালি ভিজাচ্ছে, কিন্তু আপনার পা পরিষ্কার করতে কোনো হেল্প করতেছে না। নিজ হাতখানি আপনার পায়ে বুলাইয়া সযতনে, ধুয়ে দিল না কোনো সে চরণ, শরী ব্যথা পাই মনে, শরী মানে স্মরণ করে আমি মনে ব্যথা পাই। কি জন্য ব্যথা পাই? যে নিজের হাত বুলায় কেন সেই পাশে ধুয়ে দিল না, এটা স্মরণ করে আমি নিজে মনে অনেক ব্যথা পাই, অনেক কষ্ট পাই। মানে আলমগীর বলতেছে আমি রাগ করছি এই জন্য না যে আমার বাচ্চার ছেলে আপনার পায়ে পানি ঢালছে, আমি রাগ করছি এই জন্য ও পানি কেন ঢাললো, ও কেন পানি ঢালার সাথে হাত দিয়েও কেন ঘইষা পাটা পরিষ্কার করলো না। দেখেন শিক্ষকরা কি মর্যাদা আলমগীর দিলেন। এবং উত্তর আলমগীর মানে আওরঙ্গজেব একই ব্যক্তি। এবং উত্তর কি হলো, উচ্ছ্বাস ভরে শিক্ষকে আজ দাঁড়ায় সগৌরবে। এই কথা শুনে শিক্ষক উচ্ছ্বাসে আনন্দে সগৌরবে দাঁড়ালো, যে হ্যাঁ শিক্ষকদের এই মর্যাদা দেওয়া হয়েছে, যে শিক্ষকের সম্মান এত বেশি যে বাচ্চার ছেলেও বাধ্য শিক্ষকের পা ঘষে ধুয়ে দেওয়ার জন্য। এটাই বরং একটা ছাত্রের দায়িত্ব বা কর্তব্য হওয়া উচিত। বুঝতে পারছেন স্যার? ওকে, তার মানে দেখেন এই যে উদ্দীপকটা এখানে বলা হলো কি শিক্ষকের মর্যাদা নিয়ে। এবার বন্দনা কবিতায় কি শিক্ষকের একটা প্রশংসা করা হয়েছে না, যে শিক্ষক আমাদের দোসর জন্ম দেয়, মানে দুই বা দ্বিতীয় জন্ম দেয়, দুসরা জন্ম দেয় আর কি। এই কারণে শিক্ষক আমাদের কাছে সবচেয়ে সম্মানিত। তার মানে দেখেন শিক্ষকদের যে সম্মানের বিষয়টা সেটা কিন্তু উদ্দীপকও আসছে এবং কবিতার মধ্যেও বলা হয়েছে। তার মানে এই বিষয়টা থেকে প্রশ্ন করা হবে। কি সহজ, আসেন দেখি ঘটনাটা কি। তো আমরা উদ্দীপকটাও বুঝলাম, আলোচনাটা বুঝলাম, কবিতার যে শিক্ষকদের মর্যাদার দিকটা এখানে মিলানো হয়েছে। তাহলে আসেন এবার 1 নাম্বার প্রশ্ন থেকে শুরু করি। 1 ক, জিউ শব্দের অর্থ কি? জিউ শব্দের অর্থ হচ্ছে এখানে জীবন্ত থাকা বা জীবিত থাকা। আমাদের প্রথম আলোচনার স্ক্যানে হয়তো আপনারা দেখবেন আমি জিউ বলতে জিহ্বা বা জিহ্বার কথা উল্লেখ করছিলাম, অবশ্যই জিউয়ের সেরকম একটা অর্থ দাঁড়ায়, কিন্তু এই কবিতার ক্ষেত্রে কিন্তু জিউ মানে জীবন দান করা, জীবিত থাকা, সেইটাকেই বড় করে দেখা হচ্ছে। ক্লিয়ার স্যার? তার মানে জিউ শব্দের অর্থ কিন্তু জীবিত থাকা স্যার। আমার প্রথম একটা স্ক্যানে, মানে একদম ফার্স্ট স্ক্যানে আমার বলার একটা ভুল ছিল, আমি প্রথমে নোটিস করি নাই কবিতায় আসলে জিউ বলতে কি বোঝানো হয়েছিল। পরে আমি জিনিসটা চেক করলাম এবং দেখলাম হ্যাঁ স্যার কথা সত্য, জিউ মানে এখানে জীবিত থাকা, মোটেও কিন্তু জিউভা না। সুতরাং এই ভুলটা আপনারা অবশ্যই স্কিপ করবেন বা অবহেলা করবেন। ওকে স্যার, এইবার আসেন 1 নাম্বারে, মানে 2 নাম্বার প্রশ্নে। দেখেন জিউ মানে জীবিত থাকা বা আয়ু। এবার খ, আচ্ছা জিউল মাছ বলে না, এখান থেকেই বলা থাকে যেই মাছ অনেকদিন জীবিত থাকে আর কি। এইবার দেখেন খ নাম্বার, দ্বিতীয় প্রণাম করো মাও বাপে পায়। কবি সাহেব প্রথম প্রণাম করছে কারে? ঈশ্বররে, আল্লাহরে। দ্বিতীয় প্রণাম কারে করছে? বাপ মারে। এই বাক্য দিয়ে কি বোঝানো হয়েছে স্যার? আল্লাহর পরে বাবা মার সম্মান, তাদের ত্যাগের জন্য। যারা 1 আর 2 নম্বর সৃজনশীল পড়ছেন তারা জানেন বাবা মার গুরুত্ব নিয়ে কথা হয়েছে, তাদের ত্যাগের জন্যই আমরা এই জায়গায় চলে আসতে পারছি। সুতরাং কবি সাহেব এই জন্যই জানাইছেন যে দ্বিতীয় প্রণাম করি আমি বাপ মায়ের পায়ে, তার কারণ বাপ মা আল্লাহর পরেই তাদের অবস্থান, তাদের কারণেই আল্লাহর রহমতে আমরা এই পরিস্থিতি বা এই জায়গাতে এখন দাঁড়ায় আছি বা পৌঁছাইতে পারছি। ওকে স্যার, এইবার দেখেন উত্তরে কি বলা হচ্ছে। বন্দনা কবিতাটি মূলত ঈশ্বরদীয় লেখা কাব্যের বন্দনা পর্ব থেকে গৃহীত।
কবি কাব্যের সূচনা লগ্নেই সর্বশক্তিমান আল্লাহর মহিমা ও প্রশংসা করেছেন। এরপর তিনি তার জন্মদাতা পিতা ও লালনকারী মাতার প্রতি গভীর শ্রদ্ধা প্রকাশ করেছেন, কারণ সন্তানের জন্ম থেকে বড় কোলে তোলা পর্যন্ত মাতা পিতা অক্লান্ত পরিশ্রম ও ত্যাগ স্বীকার করেন। তাদের এই অসীম ত্যাগের কথা স্মরণ করেই কবি ভক্তি ভরে মাথা নত করেছেন। মিলল স্যার? আমি যেটা বললাম সেটাই হইলো যে হ্যাঁ, আমাদের বাবা মার যে ত্যাগের কথাটা এইটাই এখানে তুলে উনি বলছে যে যারা এত ত্যাগ করে আমাদেরকে পরিপূর্ণ করছে, এই অসহায় একটা ছোট্ট শিশুরে বড় করে এত জায়গায় আনছে, তাই তাদের কাছে আমার দ্বিতীয় প্রণাম। আল্লাহর পরেই যদি কারোর শ্রদ্ধা করার মতো থাকে সে আমাদের বাবা এবং মা। এই হচ্ছে আমাদের ক্ষয়ের ব্যাখ্যা। খুবই সহজ স্যার, আমি আগেই বলছি এই কবিতার উদ্দীপক কিন্তু অনেক সহজ, উত্তর করা অনেক সহজ। এবার আসেন গতে। উদ্দীপকের কবিতাংশের বন্দনা কবিতার দিকটি তাৎপর্যময় হয়ে উঠেছে, ব্যাখ্যা করো। উদ্দীপকের কবিতাংশে বন্দনা কবিতার দিকটি তাৎপর্যময় হয়ে উঠেছে। স্যার দেখেন উদ্দীপকের কবিতাংশে স্যার কি আছে? শিক্ষকের মর্যাদার কথা। এটা বন্দনা কবিতার কোন দিকটা তাৎপর্যপূর্ণ করছে স্যার বলেন তো? শিক্ষকের মর্যাদার দিকটাই। কবি সাহেব যখন বললেন যে শিক্ষকরা আমি বাবা মার পরেই প্রণাম জানাই, সে বাপের থেকেও বড়। তার কারণ বাপ যেমন আমার জন্ম দেয় পৃথিবীতে শারীরিকভাবে, শিক্ষক তেমনি জ্ঞানের দুনিয়ায় আমার দ্বিতীয় জন্ম ঘটায়। তো এই যে শিক্ষকের যে সম্মানের জায়গাটা, সেটাই কিন্তু উদ্দীপকে বলা আছে যে শিক্ষকের মূল্য কিন্তু অনেক বেশি। একজন বাচ্চার ছেলে হোক, নবাবের ছেলে হোক, সেও কিন্তু শিক্ষকের কাছে অনেক বেশি নতজানু, অনেক বেশি সভ্য ভদ্র তারা থাকতে হবে। ওকে স্যার? এবং আরেকটা জিনিস দেখেন স্যার, সমাজে আমরা চলাফেরার জন্য বেসিক জ্ঞানগুলো মানে মৌলিক চিন্তাগুলো পরিবার থেকে পাই, কিন্তু মৌলিক চিন্তার বাইরে নতুন যে চিন্তাগুলো, কিভাবে চলতে হবে, কিভাবে চলা উচিত, এই চিন্তাগুলো কিন্তু আমাদের দেয় আমাদের শিক্ষা গুরুরা। ধরেন আমি এই যে দেখবেন আমি স্যার করি, আপনি করি, আপনার একা না, আমি সরাসরি সবার যখন পরে আমি আপনি করি আর কি। এই অভ্যাসটা আমি কই থেকে পাইছি? আমার গুরু বাবু সুব্রত কুমার মুখার্জি, উনি আমার বাংলা শিক্ষক ছিলেন ছোটবেলায় স্কুল জীবনে আর কি। আমি জীবনে অনেক বাংলা শিক্ষক দেখছি আমার পড়াশোনার এই বিষয়ে আর কি, কলেজে পাইছি, বিশ্ববিদ্যালয়ে পাইছি, কিন্তু স্যার আমার শিক্ষাগুরু মানে যারা আমি মানি বাবু সুব্রত কুমার মুখার্জি, আমার ওনার মাত্রায় আমি কোনো বাংলা শিক্ষক কখনো দেখি নাই স্যার। কারণ কি স্যার, উনি আমাকে শুধুমাত্র বাংলা ভাষা বা বাংলায় কী করে নাম্বার পাইতে হয় এইটা উনি শিখায় নাই। উনি আমাকে শিখাইছে কেন পড়ালেখা করতে হয়, কেন চিন্তা করতে হয়। এই যে একটা শিক্ষক একটা মানুষকে স্থায়ী করে তোলে, চিন্তাশীল করে তোলে, এই কারণে কিন্তু শিক্ষকের মর্যাদা অবশ্যই বাবা মার পরপর। এবং আমরা যদি বলি স্যার, দুঃখিত আমি ঠান্ডা লাগছে একটু, এবং আমরা যদি চিন্তা করি যে শিক্ষক আসলে কতটুকু গুরুত্বপূর্ণ, আমি বলবো শিক্ষকহীন সমাজ মানে স্যার একটা প্রতিবন্ধী বা অসুস্থ সমাজ। যে সমাজে শিক্ষা থাকে না সেই সমাজ আসলে কোনো সমাজের মধ্যেই পড়ে না। তাই শিক্ষকের মর্যাদা বা মূল্য অনেক 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 গুণ বেশি। বুঝতে পারছেন স্যার? এবার দেখি উত্তরে কি বলা হচ্ছে, খেয়াল করেন। আমি খুবই দুঃখিত স্যারেরা। বন্দন কবিতায় কবি স্পষ্টভাবে একজন আদর্শ সন্তানের দায়িত্ব সম্পর্কে উল্লেখ করেছেন। কবি যাদের অনুগ্রহে ভালোবাসায় প্রকৃত মানুষ হয়ে উঠতে পেরেছেন তাদের প্রতি কৃতজ্ঞতা ও শ্রদ্ধা প্রকাশ করেছেন, কারণ পৃথিবীতে পিতা মাতা ও গুরুজনের কারণে টিকে রয়েছেন, যাদের কথা কোনো সময় অস্বীকার করা যায় না। উদ্দীপকের কবিতাংশে শিক্ষকের মর্যাদা সম্পর্কে স্পষ্টভাবে ফুটে উঠেছে। এবার উদ্দীপকের কথা বলতেছে, যেখানে শিক্ষাগুরুর দায়িত্বশীলতার পরিচয় পাওয়া যায়। পিতা তার সন্তানের মধ্যে মানবিক ও আদর্শিক গুণের সমাহার ঘটিয়ে একটি দায়িত্বশীল মানুষ হিসেবে গড়ে তুলতে চান। সন্তান যেন নিঃসন্দেহে গুরুজনের প্রতি শ্রদ্ধা সম্মান প্রদর্শন করে, সেই আদেশ সন্তানের প্রতি পিতার। সুতরাং কবিতা ও উদ্দীপকের মাঝে গুরুজনের প্রতি শ্রদ্ধা, ভালোবাসা, গুরুভক্তি, মনুষ্যত্ব জাগরণের ক্ষেত্রে গুরুজনের প্রতি নিরন্তর ভালোবাসার স্ফুরণ ঘটিয়েছে। সঠিক স্যার, গুরুজনের কথা বলছে, কিন্তু আমরা নমুনা উত্তর একটা জিনিস বাদ দিছি, যেটা আপনারা অবশ্যই উল্লেখ করবেন। কবিতা ডিরেক্টলি বলা যে শিক্ষক আমাদেরকে দ্বিতীয় জন্ম দেয় জ্ঞানের মাধ্যমে, তো এটাও বলবেন যে জ্ঞানের দুনিয়া দ্বিতীয় জন্মের ক্ষেত্রে শিক্ষকের ভূমিকা অপরিসীম। তাই এই কারণেই শিক্ষকের ভক্তির দিকটি উদ্দীপক এবং কবিতায় প্রকাশিত হয়েছে। পরিষ্কার স্যার? খুবই সিম্পল। এইবার আসেন, কথা না বাড়াই স্যার, আমরা ঘতে চলে যাই। মনুষ্যত্ববোধ জাগ্রত সন্তান গুরুজনদের প্রতি সর্বদা শ্রদ্ধাবোধ ও কৃতজ্ঞতাবোধ সম্পন্ন হয়। উদ্দীপক ও বন্দনা কবিতা অনুসারে উক্তিটি সত্য বলে বিচার করো। আবার খেয়াল করেন, মনুষ্যত্ববোধ জাগ্রত সন্তান গুরুজনদের প্রতি সর্বদা শ্রদ্ধাবোধ ও কৃতজ্ঞতাবোধ সম্পন্ন হয়। স্যার, যেই সন্তানের মধ্যে মনুষ্যত্ববোধ জাগ্রত থাকে সে সবসময় গুরুজনদের প্রতি শ্রদ্ধাবোধ ও কৃতজ্ঞতা বোধ করে। স্যার ক্লিয়ার? এই কথাটা কি কবিতা এবং উদ্দীপকের আলোকে সঠিক? হ্যাঁ স্যার, সঠিক আলোচনা। কেন স্যার? তার কারণ
কবিতাতে বলা হচ্ছে একজন উপযুক্ত মানুষ অবশ্যই তার পিতামাতা, তারপরে শিক্ষক এবং গুরুজনকে সম্মান করতে বাধ্য, তাকে সম্মান করতে হবে। যেমনটা বলা হয়েছে কোথায় স্যার? আমাদের উদ্দীপকে আলমগীর সাহেবের, বাদশাহ আলমগীর আর তার পুত্রের শিক্ষকের যে ঘটনা, সেই ঘটনার মধ্যে। এই সব কিছু মিলায় বলতে পারে স্যার, যেই মানুষের মধ্যে, যে সন্তানের মধ্যে মনুষ্যত্ববোধ জাগ্রত আছে, সেই গুরুজনদের প্রতি সর্বদা শ্রদ্ধাবোধ ও কৃতজ্ঞতা বোধে সম্পন্ন হয়। ক্লিয়ার স্যার? এইবার দেখেন একটু আগাই স্যার। হ্যাঁ, মানে কি, আপনি গুরুজনকে সম্মান না করলে কিন্তু আপনার শ্রদ্ধাবোধ কৃতজ্ঞতাবোধ সম্পূর্ণ হবে না। তাদেরকে সম্মানের মাধ্যমে উপযুক্ত মানুষের রূপান্তর হবেন। এখন দেখেন কবি কি বলতেছে, একটু আগাই স্যার সামনের দিকে। এইবার দেখেন শাহ মোহাম্মদ সগীর, আমরা উদ্দীপকের লাইনটা পড়বো না, নিচ থেকে পড়বো। শাহ মোহাম্মদ সগীর বন্দনা কবিতা সকৃতজ্ঞ চিত্রে দায়িত্বশীল গুরুজনদের প্রতি শ্রদ্ধা প্রদর্শন করেছেন এবং তাদের উপদেশগুলোকে বিনা দ্বিধায় মেনে নিয়েছেন। কেননা মনুষ্যত্ববোধ জাগ্রতকরণে গুরুজনদের স্নেহ ভালোবাসা ও দায়িত্বশীলতা যথেষ্ট কাজ এসেছে। পিতামাতা গুরুজন সকলের ভালোবাসা নিয়ে সব কাজে সফলতার প্রত্যাশা রাখেন। তার কাছে গুরুজন মনুষ্যত্ববোধ ও গভীর শ্রদ্ধা। একইভাবে বন্দনা কবিতাতেও গুরুজনের প্রতি কবির শ্রদ্ধাবোধ, ভালোবাসা ও দায়িত্বশীলতার পরিচয় পরিলক্ষিত হয়। অতএব প্রশ্নে উল্লেখিত বিষয়টি সত্য বলে বিবেচিত। তার মানে দেখেন স্যার, প্রশ্নে যেটা বলা হচ্ছে যে একজন মানুষ, সে প্রকৃত মানুষ তখনই হয় যখন সে গুরুজনের প্রতি শ্রদ্ধা দেখায়। সেটা আসলে উদ্দীপকও বলা, আমাদের কবিতার মধ্যেও বলা। তাই এই সকল কারণ আমরা বলতে পারি এই উক্তিটি সম্পূর্ণ যথার্থ। পরিষ্কার স্যার? তার মানে দেখেন, আপনাদের নিজেদের যুক্তি কবিতার মূল ভাব, কারণ এই কবিতার মূল ভাব কিন্তু আপনার যুক্তিশীল একটা মনোভাব, যে কার প্রতি কি শ্রদ্ধা দেখানো উচিত, এইটা মিলায় এই নমুনা উত্তর যে মিক্স করে আপনি লিখতে পারেন, তাহলে স্যার উত্তরে আশা করি কোনো ভুল থাকবে না। পরিষ্কার স্যার? আর কথা না বাড়াই, কারণ 3 নম্বরে তো শেষ কথা না, অনেক কথা বাকি আছে। সেই পর্যন্ত সব অপেক্ষা করেন। চলেন আমরা চলে যাব পরের আলাপে। সেই পর্যন্ত ভালো থাকেন সবাই। আল্লাহ হাফেজ।